বাংলার ইতিহাস মানে শুধু রাজা বাদশাহ কিংবা সামন্তদের ইতিহাস নয়। বাংলার ইতিহাস মানে বাংলার মাটি, জল, কৃষক, প্রজা এবং অন্যান্য শ্রেণী পেশার মানুষের। আজকে কথা বলবো এমন একটি গুরুত্বপূর্ণ বই নিয়ে। বইটি আমাদের এই সময়েও খুবই গুরুত্বপূর্ণ। প্রদোষে প্রাকৃতিজন, লিখেছেন শওকত আলী। প্রদোষে প্রাকৃতিজন বইটির নামের ভেতরে এর অর্থ রয়েছে। প্রদোষে অর্থ আলো এবং ছায়া, আধারের মাঝের যে সময়, যেমন বিকেল সন্ধ্যের মাঝের যে সময়, সেটাকে বোঝানো হয়েছে। আর প্রাকৃতিজন বলতে আমরা তো বুঝি যে গ্রাম বাংলার মানুষ, কৃষক, সেখানকার চামার, মুচি কিংবা আরো যদি ভেঙে বলা যায় যে নিম্ন শ্রেণীর যে মানুষ, তাদেরকেই প্রাকৃতিজন মানে প্রকৃতির খুব কাছাকাছি যারা থাকেন তাদেরকেই প্রাকৃতিজন বলা হয়। এই বইটি শওকত আলী লিখেছেন 1984 সালে। তবু আমি কেন 2025 সালে এসে এই বইটি পাঠ করছি এবং আপনাদের জন্য জানাচ্ছি, কারণ এটি একটি ইতিহাস খ্যাত বই। প্রদোষে প্রাকৃতিজন উপন্যাস হলেও এটি কিন্তু ইতিহাস নির্মিত রচনা। ইতিহাসকে যখন আপনি চরিত্র নির্মাণের দিকে নিয়ে যাবেন, তখন সেটির ব্যাখ্যা কিন্তু অনেকটা সুন্দর হয়ে ওঠে। আমরা অনেক সময় ইতিহাস পড়ে নিজেদেরকে সেই জায়গায় ধাবিত করতে পারি না, কারণ ইতিহাস তো সাধারণত কঠিন। কিন্তু ইতিহাসকে যখন আপনি চরিত্র নির্মাণে আরো বিভিন্ন ঘটনা যুক্ত করে তৈরি করবেন, তখন সেটি কিন্তু পড়া সহজলভ্য হয়। প্রদোষে প্রাকৃতিজন শওকত আলীর এই বইটির চরিত্রগুলো খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে শ্যামাঙ্গাদা, লীলাবতী এবং বাসুদেব সহ অভিমন্যু প্রত্যেকটা চরিত্রই কিন্তু গুরুত্বপূর্ণ। শ্যামাঙ্গাদ চরিত্রটি হলো, তিনি একজন মৃৎশিল্পী। মৃৎশিল্পী বলতে আপনারা সবাই জানেন, বিশেষ করে আমরা যে গ্রামে বড় হয়েছি তারা জানি কুমোর পাড়া দেখেছেন, যে মাটি দিয়ে যে জিনিসপত্র বানায় তাদেরকেই বলা হয় মৃৎশিল্পী। এই শ্যামাঙ্গাদা একজন মৃৎশিল্পী, যিনি মাটির জিনিসপত্র বানান, কিন্তু স্বাধীনভাবে আসলে এই জিনিসগুলো বানাতে চান, স্বাধীনভাবে তার শিল্প চর্চা করতে চান। কিন্তু সেখানে সেই সময়কার রাজাদের হাত পড়ে। রাজারা তাদের মতো করে শিল্পটাকে আসলেই কবজাবন্দি করতে চায়, কিন্তু শ্যামাঙ্গাদা একজন স্বাধীন চেতা মানুষ। এখানে শ্যামাঙ্গাদার চরিত্রটা এইভাবেই কিন্তু আসলে তুলে ধরা হয়েছে। এরপরে বিষয় মানে এই যে চরিত্রগুলো আঁকাছে, মানে পুরো বইটার সম্পর্কে কিন্তু একটা পূর্ণাঙ্গ রিভিউ করতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ধরছি। লীলাবতী সঙ্গে বিয়ে হয় অভিমন্যু এক ধরনের উদাসীন এবং দ্বিচারিতা সম্পন্ন লোক। লীলাবতীকে বিয়ের দিন দরজা খুলে দেখার পর অভিমন্যু যে ডায়লগটি দেন, সেটি এই বইয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো, আমার বিশ্বাস হয় না। লীলাবতী প্রশ্ন করে, কিসে বিশ্বাস হয় না? অভিমন্যু তখন বলে, বিবাহে বিশ্বাস হয় না, তোমাকে বিশ্বাস হয় না, নারীতে বিশ্বাস হয় না। এভাবে ডায়লগ দেয়। তখনই লীলাবতী মনে করেন, ভেবে নেন যে আমি কোন জায়গায় পড়লাম। মানে একজন নারী যিনি বিয়ে করেছেন, বিয়ে রাতেই তাকে শুনতে হচ্ছে বিশ্বাস হয় না। এই যে চরিত্রগুলো, এই যে ইতিহাস খ্যাত নারীদের যে বিষয়টা, যে একটা মানুষ বিয়ে করেছেন সে সময় এই ধরনের, এটা সমাজ বাস্তবতা, সমাজে যে চিত্রপট, আপনি সেই সময়ের চিত্রের সঙ্গে এখন রিলেট করতে পারবেন। বইটির যে কাহিনী, ইতিহাস, সেটা কিন্তু 20 শতকের যে শেষ প্রান্তের যে ইতিহাস, সেগুলো নিয়ে লেখা হয়েছে। আপনারা জানেন লক্ষণ সেনের ঘটনা। লক্ষণ সেনের যে রাজত্বকাল, সেখানে যে মানে বিশৃঙ্খলা, সেখানে যে ঐক্য এবং সংহতি বিনষ্ট হয়ে যাওয়া, এবং যে কোনো
জায়গায়, যে কোনো সিংহাসন, মানে যে কোনো পরিস্থিতি ঐক্য এবং সংহতি যদি বিনষ্ট হয়ে যায়, সেখানের পরিবেশটা কেমন হয়, সেখানে সে সময় পরিবেশটা কি ধরনের একটা বিশৃঙ্খলার মধ্যে পড়ে, সেটি কিন্তু এখানে খুব সুন্দরভাবেই শওকত আলী উপস্থাপন করেছেন। যে রাজত্বকাল শেষ হয়ে যাওয়া, বখতিয়ার খিলজির বাংলা দখল করা, এই যে বিষয়গুলো, মানে ঐক্য এবং সংহতি যদি আপনার বিনষ্ট হয়ে যায়, তখন যে বিশৃঙ্খলা তৈরি হয় সাম্রাজ্যের ভিতরে, সেটা এই বখতিয়ার খিলজির বাংলা দখল করার দৃশ্যপট থেকে আমরা দেখতে পারি। এবং সেটা কিন্তু শওকত আলী এই বইতে খুব সুন্দরভাবে দেখিয়েছেন, যে কিভাবে একটা, আমরা দেখবেন পরিবারের ভেতরে যদি একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়, তখন কিন্তু ঐক্য যদি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সেখানে আর আপনি সুস্থ শান্তি পরিবেশ তৈরি করতে পারবেন না। সেটাই মূলত এখানে দেখানো হয়েছে, যে রাজা লক্ষণ সেনের শেষ সময় এবং সেখানে ঐক্য শান্তি সংহতির বিনষ্ট। আর এরপরে বিষয়টা আসলো যে বখতিয়ার খিলজির আপনার সাম্রাজ্য দখল করে নেওয়া, বাংলা দখল করে নেওয়া। আর এই সময় নারীতে নারীতে দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব, শ্রেণী শ্রেণীতে দ্বন্দ্ব, এটা কিন্তু তীব্র হওয়া শুরু করলো। এগুলোই বইয়ের কিন্তু মূল আলোচ্য কিংবা প্রেক্ষাপট এই বইয়ের। এই উপন্যাসের নারী চরিত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন লীলাবতী কৃষ্ণা। লীলাবতী কৃষ্ণাকে শুধু প্রান্তিক হিসেবেই লেখক দেখাননি। লীলাবতী কৃষ্ণাকে এখানে একজন প্রতিরোধ, মানে প্রতিরোধকারী এবং মানবতার প্রতীক হিসাবেও কিন্তু দেখানো হয়েছে। নারী যে কোনো শিল্প সাহিত্যে শুধু প্রান্তিক থাকবে, বিষয়টি তা নয়। লীলাবতীকে আপনি দেখুন যে এই বইটিতে লীলাবতী বিয়ে হয় অভিমন্যুর সঙ্গে, যেটা আমি বলেছি, কিন্তু অভিমন্যুর যে বালখিল্য আচরণ, যে বদমাইশি আচরণ, সেটাকে কিন্তু লীলাবতী শেষ পর্যন্ত মেনে নেয়নি। লীলাবতী সেখান থেকে বের হয়ে যান এবং লীলাবতীর মতো একটি সুন্দর সাবলীল জীবন যাপন করতে চান। পরবর্তীতে তার প্রেমও হয়। এই যে নারী চরিত্রগুলো, এটাও কিন্তু আমাদের এই মানে একবিংশ শতাব্দীতে এসেও আমরা নিজেদের সঙ্গে এই বিষয়গুলো রিলেট করতে পারি, যে লীলাবতী, কৃষ্ণা, অভিমন্যু, শ্যামাঙ্গাদা, প্রত্যেকটা চরিত্রে যে আলাদা আলাদা বৈশিষ্ট্য, সেগুলো আপনি আপনার সমাজ কিংবা পরিবার কিংবা রাষ্ট্র সরকার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাই। সুতরাং একটা বই, একটা শিল্প কিংবা সাহিত্য, এটা সময়কে কিন্তু তুলে ধরে। আমরা যখন এই শিল্প সাহিত্যের মধ্য দিয়ে নিজেকে বুঝতে পারি, জানতে পারি, তখনই বুঝতে পারি যে এই শিল্পের সার্থকতা আছে। যে কারণেই প্রদোষের প্রাকৃতজন বইটি শওকত আলী লেখার পর তিনি কিন্তু প্রদোষের প্রাকৃতজন লেখক খ্যাত হয়ে গেলেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, 21 পুরস্কার পেয়েছেন, এছাড়াও অনেক পুরস্কারই কিন্তু তাকে তিনি পেয়েছেন জীবিত অবস্থায়। তার সবচেয়ে বড় যে পুরস্কার, সেটা হলো পাঠকের ভালোবাসা এবং পাঠকের অন্তরে তার সৃষ্টি গেঁথে যাওয়া। লীলাবতী চরিত্রের পরে কিন্তু কৃষ্ণা চরিত্রটি গুরুত্বপূর্ণ। কৃষ্ণা চরিত্রটি হলো মন্দির দাসী, কিন্তু তার ভেতরে যে মানব প্রেম, তার ভেতরে যে মানুষের প্রতি মানুষের যে প্রেম, সেটা কিন্তু এই বইয়ে খুব গুরুত্বপূর্ণভাবে দেখিয়েছেন। এরপরে বসন্ত দাস। বসন্ত দাস চরিত্রটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লেগেছে, কারণ বসন্ত দাসের চরিত্রটা এরকম যে খুব সুস্পষ্ট ভাবে তিনি বলছেন যে আমাদেরকে শোষণ শুধু রাজারাই করেন না, আমাদেরকে শোষণ করে ব্রাহ্মণ কায়স্থরাও। মানে এই যে বিষয়টা, মানে আমরা দেখি না যে শোষণ শুধু রাজা কিংবা শোষকরাই করে না, সমাজের যে উঁচু জাত বা গোষ্ঠীর যে ভেদাভেদ, তারাও কিন্তু কোনো না কোনো ভাবে নিচু জাতের প্রতি, মানে নিম্ন জাতের প্রতি কিন্তু এক ধরনের শোষণ চালায়। মানে এই যে বিষয়টা পরিষ্কার করেছে এই বইটিতে, যে শুধু রাজা, যেহেতু সেই সময় রাজা প্রজার সময় ছিল, সামন্ত সময় ছিল, সামন্ত রাজাদের সময়, যে শুধু সামন্ত রাজারাই শোষণ করেনি, কিন্তু বসন্ত দাস কিংবা অন্যদের উপর, কৃষকদের উপর, সেই সময় চামারদের উপর, চণ্ডালদের উপর, সে সময় ব্রাহ্মণ কায়স্থরাও নানানভাবে
ভীষণভাবে শোষণ করেছে, শিল্পের উপর শোষণ করেছে, তারপরে নারীদের উপর শোষণ করেছে, নারীদের উপর নির্যাতন করেছে। এগুলো কিন্তু সেই সময় চিত্রপট ছিল, এবং সেই চিত্রপটের দেখাই কিন্তু আমরা খুব সাবলীলভাবে এই বইটিতে পেয়েছি। সাবলীল এই অর্থে যে ভাষা যত কঠিনই হোক, কিন্তু বর্ণনার যে শক্তি, বাক্যের যে শক্তি, শব্দের গাঁথুনির যে শক্তি, সেটি কিন্তু সহজ করে তুলেছে পাঠকদেরকে। ধরে প্রদর্শের প্রাকৃতজন সম্পর্কে মানে বইটির সারাংশ, পুরো বই তো আসলেই বই সম্পর্কে বলা সম্ভব না, সেটি অনেক বড় হয়ে যাবে, সারাংশ বললাম। এখানে যে চরিত্র নির্মাণগুলো সেগুলো বলা হলো। এখন কথা হলো যে এই বইটি যে মূল জায়গাটা, যে কোনো কাজের কিংবা যে কোনো শিল্প সাহিত্য সংশ্লিষ্ট একটা বিষয় থাকে। প্রদর্শের প্রাকৃতজন বইটি পাঠ করে আমার যে উপলব্ধি হয়েছে যে লীলাবতীর চরিত্রটা আমাদের মধ্যে আছে, যেমন শ্যামাঙ্গর মতো সংগ্রামী চরিত্র আছে, আবার অভিমন্যুর মতো শয়তানি চরিত্র কিন্তু আমাদের মধ্যে আছে। কিন্তু এটা হলো সামাজিক প্রেক্ষাপট, সামাজিক চরিত্রগুলো বিভিন্ন শিল্পে ঢুকে যায়। কিন্তু এই বইটিতে যেটি হলো যে আন্দোলন হয়েছে, প্রতিরোধ হয়েছে, সংগ্রাম হয়েছে, সেগুলো সংগঠিত ছিল না। এই জায়গায় দুর্বলতা। আসলে যে কোনো আন্দোলন, সংগ্রাম কিংবা লড়াই, বিদ্রোহ, প্রতিরোধ সংগঠিত না থাকলে তার রূপটা শেষ পর্যন্ত কিন্তু বিচ্ছিন্নতার দিকে যায়। আরেকটি বিষয় হলো যে এই যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে রাজা পাল্টায়, শাসক পাল্টায়, কিন্তু রাজ্যের যে নীতি তা পাল্টায় না। ধরুন এখানে কিন্তু এই বইটিতে দেখিয়েছে যে লক্ষণ সেনের পরাজয় ঘটলো, বখতিয়ার খিলজি বাংলা দখল করলো, মানে সামন্ত রাজার পরাজয় ঘটলো, তুর্কিরা দখল করলো, কিন্তু বাংলার উপর, বাংলার জনগণের উপর, বাংলার নদী, আত্রি নদীর উপর কিংবা জলাশয়ের উপর, নারীর উপর যে নিপীড়ন কিংবা নির্যাতন, সেগুলো কিন্তু একই থেকে গেল। এই যে বিষয়গুলো আমরা সম্প্রতি দেখেছি যে আমাদেরও রাজা পাল্টিয়েছে, সরকার পাল্টিয়েছে, কিন্তু আমাদের যে শোষণ শাসন সেগুলো কিন্তু একই রয়েছে। সুতরাং এটি হলো আজকের বইয়ের গুরুত্বপূর্ণ মেসেজ, যে রাজা পাল্টায় কিন্তু সেখানে নীতি পাল্টায় না। এখানে আরেকটি বিষয় হলো যে শ্যামাঙ্গ চরিত্রটা কিন্তু আমরা দেখলাম যে তার যে মৃত্যু সেটি অনিবার্য ছিল এবং তাকে দেখানো হলো, কিন্তু অন্যরা লীলাবতী কিংবা অন্য চরিত্রগুলো কোথায় গেল কিংবা তাদের শেষ পরিণতি কিন্তু বইটিতে দেখানো হয়নি। এটি লেখকের দায়ের বিষয় না, লেখক তার কথা লিখেছেন, যতটুকু পেরেছেন ততটুকু লিখেছেন। আমাদের পাঠক হিসেবে এই আলোচনাগুলো গুরুত্বপূর্ণ। প্রদর্শের প্রাকৃতজন বইটি আপনারা পড়বেন, পড়লে যে বাংলা দখলের যে ইতিহাস সেটি পাওয়া যাবে। একই সঙ্গে একবিংশ শতাব্দী এসে আমাদের যে নানান সংকট রয়েছে, শিল্প সাহিত্যের সংকট রয়েছে, শিল্পে সাহিত্যের মধ্যে যে রাজনৈতিক মানে প্রেক্ষাপট ঢুকে গিয়েছে, সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিওর জন্য অনেক বেশি আগ্রহ জন্মাবেন। ধন্যবাদ সবাইকে।